স্মৃতিপট, ঘটনা শুরুন গল্পের মতো করে। ভিউয়ার্স, আজকে আবার চলে এলাম স্মৃতিপটের ৭১তম এপিসোড নিয়ে। আমি সুশোভন। আজকের এপিসোড যখন আমি রেকর্ড করছি তখন প্রচণ্ড ঠান্ডা। আজকে সারাদিন রোদ ওঠেনি, যার জন্য ঠান্ডা আরও বেশি। পৌষ সংক্রান্তি আপনাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের এপিসোডে আমি আপনাদের সামনে দুটো ভয়ের ঘটনা উপস্থাপন করব। যে ঘটনা দুটোর প্রথমটা আমাকে পাঠিয়েছেন সুজাতা মজুমদার, আর দ্বিতীয় ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম এখানে উল্লেখ করেননি। আজকের ঘটনা শুরু করার আগেই আপনাদের বলে দিই যে আপনারা অনেকেই আমার ঘটনা শুনছেন। আমি সাধারণত আমার এপিসোডে চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলি না, তবুও বলি, যদি আপনাদের আমার ঘটনা বা আমার অনুষ্ঠান ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগবে। যদিও কিছু ব্যক্তিগত কারণে আমি নিয়মিত এপিসোড দিতে পারছি না, এজন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আর বেশি কথা বলবো না, তাহলে চলুন শুরু করি আজকের প্রথম ঘটনা। আমার নাম সুজাতা মজুমদার। আমি এখন ৫৫ বছরের বৃদ্ধা, যদিও আমার ছেলেমেয়েরা আমাকে বৃদ্ধা মানতে নারাজ। আমি বেশ কিছুদিন ধরেই তোমার এই অনুষ্ঠান দেখছি। তোমার ঘটনা শুনতে শুনতেই আমার ছোটবেলাকার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেটাই আজকে তোমাকে বলবো। আসলে এখন আমরা শহরে থাকলেও আমার ছোটবেলা কেটেছে গ্রামে, কারণ অনেক ছোটবেলাতেই আমার বাবা মারা গিয়েছিলেন। সেই কারণে আমি আর আমার দিদি দুজনেই মামার বাড়ি থেকেই মানুষ। আর আমার মামার বাড়ি ছিল গ্রামে। গ্রামেই আমাদের পড়াশোনা, খেলাধুলা সব কিছুই হয়েছে। আমার মামারা ৩ ভাই ২ বোন। বুঝতেই পারছো, অনেক বড় একটা পরিবার। আমার বড় মামা গ্রামের বাড়িতেই থাকতো। মেজো মামা আর ছোট মামা চাকরি সূত্রে বাইরে থাকতো। আর আমার মায়ের দিদি অর্থাৎ আমার মাসির বিয়ে হয়েছিল চন্দননগরে। বছরে একবার সবাই, মানে মেজো মামা, ছোট মামা, মাসি সবাই বাড়িতে বেড়াতে আসতো। আর সেটা বেশিরভাগ সময়েই পুজোর সময় হতো। তখন বাড়ির লোকে ভর্তি হয়ে থাকতো। সেই সময় তো খুব এনজয় করতাম। সমস্ত ভাই বোনরা একসঙ্গে হতাম। সে এক আলাদা অনুভূতি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝানো সম্ভব নয়। তো আমি যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 18 থেকে 19 বছর, আর আমার দিদি আমার থেকে 3 বছরের বড়। সেবার পুজোর সময় ছোট মামা ছুটি পায়নি, সেজন্য কেউই পুজোতে আর বাড়িতে এলো না। আমার বড় মামার ছোট ছেলে, ওর নাম ছিল মলয়। ও আমার থেকে 5-6 বছরের ছোট ছিল, কিন্তু ও আমাকে ভীষণ ভালোবাসতো। আমিও ভালোবাসতাম। আমরা সবসময়ই একসঙ্গে থাকতাম। সেবার যেহেতু কেউ পুজোতে বাড়িতে আসেনি, তাই আমাদের মনটা একটু খারাপই ছিল। পুজোর 2-3 দিন আগে থেকেই মলয় আমাকে বারবার বলছিল, জানিস তো দিদি, এবার পুজোটা মনে হয় ভালো কাটবে না। আমি বেশ বুঝতে পারছিলাম আমাদের থেকেও মলয়ের মনটা বেশি খারাপ হয়েছে। তবুও আমি মলয়কে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম আর বলছিলাম, দেখিস, এইবারই আমাদের পুজো সব থেকে ভালো কাটবে। যদিও এটা শুধু সান্ত্বনাই ছিল, কারণ আমি নিজেও খুব কনফিউজ ছিলাম যে কিভাবে এবারকার পুজো কাটাবো তাই নিয়ে। আমাদের ওই গ্রামে মোট 2টো পুজো হতো, একটা গ্রামের বারোয়ারিতে আর দ্বিতীয়টা গ্রামের ঘোষদের বাড়িতে। তাছাড়া পাশের গ্রামে পুজো হতো। প্রতিবারই আমরা সব ভাই বোন মিলেই পুজো কাটাতাম, মানে পুজোতে যেতাম, অঞ্জলি দিতাম, ভাইয়েরা ঢাকের তালে নাচতো, আমরা সেগুলো দেখতাম। তাছাড়া বারোয়ারি তলায় অনেক রকম দোকান বসতো, বিশেষ করে খাবারের দোকান। সেখান থেকে মামারা আমাদের বিভিন্ন রকম খাবার কিনে দিত, আমরা সেগুলো খেতাম। এইভাবেই কাটিয়ে দিতাম পুজোর দিনগুলো। যাই হোক, ষষ্ঠীর দিন থেকেই বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা মনে হতে আরম্ভ করলো। আমি আর মলয় দুজনেই ঘরের মধ্যেই থাকতে আরম্ভ করলাম। তবে সপ্তমীর দিন মায়ের চাপে মলয়কে নিয়ে বারোয়ারি তলায় গেলাম। সেখানে ঠাকুর দেখলাম, পুজো দেখলাম, তারপর বাড়ি এলাম। সেবার অষ্টমী পুজোর সময়টা ছিল সকালবেলায়, আর সন্ধি পুজো হয়েছিল দুপুরে। তাই সন্ধেবেলায় আমি আর মলয় ঠিক করলাম পাশের গ্রামে যাব ঠাকুর দেখতে। যদিও এটা মলয়েরই আইডিয়া ছিল। একটা কথা এখানে বলে রাখি যে আমার খুব ভালো মনে আছে, আমি সবসময় চাইছিলাম যাতে মলয়ের মন ভালো থাকে, তেমনি মলয়ও চাইছিল যাতে আমার মন ভালো থাকে। সত্যি, আমার মামাতো ভাই হলে কি হবে,
আমার নিজের ভাইও আমাকে নিয়ে এতটা চিন্তা করতো না যতটা মলয় আমাকে নিয়ে করত। সেই মতো সন্ধ্যে 6টার সময় আমি, আমার দিদি আর মলয় তিনজনে পাশের গ্রামে চললাম ঠাকুর দেখতে। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে যেতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে হতো। আর তখনকার সময় তো গ্রামে এত গাড়িও পাওয়া যেত না, সেই জন্য ঠিক করলাম হেঁটেই আমরা সেই ঠাকুর দেখতে যাব। তবে গ্রামের রাস্তায় পুজোর জন্য লোকজন বেশ ভালোই হয়েছিল। আমরা ঠিক করলাম হেঁটে হেঁটে গিয়ে ঠাকুর দেখে ফিরে আসার পথে ঘোষদের বাড়ি থেকে ঘুরে বাড়ি ঢুকব। তখন একদিনে 2টো ঠাকুর দেখা মানে, বিশেষ করে গ্রামের পুজোতে, সেটা অনেক বড় একটা ব্যাপার ছিল। যাই হোক, সেদিন সন্ধেবেলায় কথা মতো তিনজনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। গ্রামের রাস্তা ধরে তিনজনেই হেঁটে চললাম পাশের গ্রামের উদ্দেশ্যে। সেখানে আমরা যখন পৌঁছালাম তখন মোটামুটি সন্ধে 7টা থেকে 7:30 বাজে। দেখলাম সেখানে একটা মঞ্চ করে পুতুল নাচ দেখানো হচ্ছে। আমরাও সেই মঞ্চের সামনে জমে গেলাম। এইভাবে কখন যে 1-1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। যখন পুতুল নাচ শেষ হলো তখন একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে রাত প্রায় 9:45 বেজে গেছে। আর বুঝতেই পারছো, গ্রামের দিকে রাত 9:45 মানে বেশ রাত। আমরা চটপট পা চালিয়ে গ্রামের দিকে ফিরতে আরম্ভ করলাম। কথা হলো ঘোষদের বাড়ির ঠাকুর কালকে দেখা হবে। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে ফিরছিলাম। আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা ধরেই বাড়ি আসছিলাম। হঠাৎ মলয় বলল, দিদি, এই রাস্তাটা দিয়ে গেলে বেশি সময় লাগবে, আমরা বরং ডান দিকের ছোট রাস্তাটা ধরি। আমি আর দিদি রাজি ছিলাম না ওই রাস্তা দিয়ে বাড়ি যেতে, কারণ ওই রাস্তা দিয়ে যেতে গেলে বাঁদিকে একটা অনেক দিনের পুরনো ভাঙা বাড়ি পড়ে, আর ডান দিকটা পুরোটাই শাকসবজির ক্ষেত। তবুও মলয় বলার কারণে আমরা ওই রাস্তা দিয়েই ফিরতে আরম্ভ করলাম। ওই রাস্তা দিয়ে ফেরার সময় দূর থেকে আমাদের গ্রামের বারোয়ারির ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বেশ কিছুটা আসার পর আমরা ওই পুরনো বাড়িটাকে ক্রস করলাম। এখনও বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। যখন আমরা ওই বাড়িটার সামনে এলাম তখন কিছুক্ষণের জন্য যেন আমাদের কানে আর সেই ঢাকের আওয়াজটা আসছিল না, যদিও বিষয়টা আমরা তেমনভাবে পাত্তা দিইনি। কিন্তু আমার দিদি পরে আমাকে বিষয়টা মনে করিয়ে দিয়েছিল। এইভাবে যখন আমরা সেই রাস্তা দিয়ে আসছি, হঠাৎ কিছুটা এগিয়ে একটা বাঁক পড়ে। সেই বাঁকের কাছে এসে আমরা খেয়াল করলাম একটা কালো মতো জন্তু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে। বিষয়টা মলয় প্রথম খেয়াল করেছিল, তাই ওই আমাদেরকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আমরা মলয়কে এর কারণ জিজ্ঞাসা করলাম। তখন মলয় কোনো কথা না বলে আঙুল দিয়ে ওই দিকে দেখিয়ে দিল। আর সেটা দেখা মাত্রই আমাদের সারা শরীর যেন ভয়ে কেঁপে উঠল। আমরা পরিষ্কার দেখলাম একটা জন্তু, কিন্তু মানুষের মতো দাঁড়িয়ে আছে। তার চোখগুলো জল করে জ্বলছে আর ভীষণ কালো, কিন্তু তার নজর আমাদের দিকে স্থির হয়ে আছে। আমি আর দিদি কি করব বুঝে উঠতে পারছিলাম না, কারণ মলয় আমাদের থেকে অনেকটাই ছোট। সঙ্গে সঙ্গে দিদি আমাদেরকে বলল, পেছন ফেরা যাবে না, চল পাশ কাটিয়ে বেরিয়ে যাই। যদিও আমি আর মলয় ভাবছিলাম যে সেদিকে যাওয়া উচিত হবে কিনা, তবুও কোনো উপায় না দেখে এগিয়ে গেলাম সেদিকে। আমরা যখন সেই জায়গাটার কাছাকাছি পৌঁছালাম তখন সেখানে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এরপর আমরা বেশ জোর পায়ে হেঁটেই বাড়ির দিকে এগোতে লাগলাম। এখন ভাবি সেটাকে হাঁটা না বলে দৌড়ানো বলাই ভালো হবে। তবে সেই রাতে আমরা সেই জন্তুটাকে প্রায় 5 থেকে 6 বার দেখেছিলাম, আর প্রতিবারই আমরা থমকে থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু মনে জোর নিয়ে আমরা সেদিন বাড়িতে এসে পৌঁছেছিলাম। যখন বাড়িতে পৌঁছালাম তখন খেয়াল করলাম যে বাড়ির সবাই আমাদের এত দেরি করে বাড়ি ফেরার কারণে বেশ বিরক্ত। সেদিন আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে রাত প্রায় 10টা বেজে গিয়েছিল, আর গ্রামের দিকে এই বয়সী মেয়েরা এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। সেই কারণে বাড়ির সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। যদিও আমাদের সঙ্গে মলয় ছিল, তবুও মলয় তখন বেশ ছোট। আমরা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই মা, মামা আর মামি
এরা সবাই নানান রকম প্রশ্ন আরম্ভ করলো। কোথায় ছিলি, কে কে ছিলি, এই সব আর কি। আমরাও সব কথাই বললাম। একদম শেষে আজকে দেখা সেই বিশেষ জন্তুটার কথাও তাদেরকে বললাম। সব কথা শুনে মামা আর মা তো একেবারে থ হয়ে গেল। আর মামি তো বলেই বসলো, এত রাতে ওই রাস্তা দিয়ে তোদেরকে কে আসতে বলেছিল? সঙ্গে সঙ্গে আমার পেছন থেকে মলয় বলে উঠল, আমি তো দিদিদেরকে ওই দিক দিয়ে আসতে বললাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মামা ছুটে গিয়ে মলয়কে 2 গালে 2টো চড় বসিয়ে দিল আর বলল, মরার শখ হয়েছে তাই এত রাতে ওই রাস্তা দিয়ে আসতে গেছিলি? জানিস না রাতে ওই রাস্তায় কেউ আসে না? তোদের কপাল ভালো যে সুস্থভাবে বাড়ি আসতে পেরেছিস। পরে আমি মাকে ওই জন্তুটার বিষয়ে জানতে চেয়েছিলাম। তখন মা বলেছিল যে ওটা কোনো জন্তু না, ওটা একটা অশরীরী, যার বাস ওই রাস্তার ভাঙা পোড়ো বাড়িটাই। আমি আজও জানি না যে আসলে ওটা কি ছিল, তবে সেদিন রাতে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তা আজও ভুলতে পারিনি। তবে পরের দিন আমাকে, দিদিকে আর মলয়কে 3 জনকেই নিয়ে যাওয়া হয় গ্রামেরই এক মন্দিরে। আর সেখানকার পুরোহিত মশাই সব শুনে আমাদেরকে একটা করে মাদুলি দেয়, আর সেটা পরের দিন আমরা স্নান করে পরে নিই। সেই মাদুলিটা কিন্তু এখনও আমার হাতে আছে। যাই হোক, জানি না তোমার ভালো লাগবে কিনা আর বিষয়টা বিশ্বাসযোগ্য হবে কিনা, তবে ঘটনাটা কিন্তু আমাদের সঙ্গে ঘটেছে। স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। আজকে এরকম একটা ঘটনা পড়ার পর সুজাতা মিত্রকে আমি ধন্যবাদ জানাতে পারবো না, কারণ উনি আমার থেকে বয়সে অনেকটাই বড়। সেজন্য আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। খুবই ভালো লাগে যখন জানতে পারি যে আপনাদের মতো বয়স্ক মানুষও আমার এই অনুষ্ঠান শোনেন। এবারে জানাই যে আপনি যে ধরনের ঘটনা আজকে আমাদের এখানে উল্লেখ করেছেন, তাতে করে আমাদের কারোর কাছে স্পষ্ট না যে আপনি সেদিন কি দেখেছিলেন। যদিও আপনি উল্লেখ করেছেন যে আপনারা সেদিন কি দেখেছেন সেটা আপনারা নিজেরাও জানতেন না, তবে আপনাদের বাড়ির বড়রা যখন বলেছে যে ওটা একটা অশরীরী, তাহলে ওখানে নিশ্চয়ই তার আগেও এরকম ভৌতিক ঘটনা আরও ঘটেছে। যদিও এটা পুরোটাই আমার অনুমান, সেই সূত্র ধরেই বলি, যদি ওটা অশরীরী হয়ে থাকে তাহলে সেদিন আপনারা খুব বড় একটা বিপদের মুখ থেকে ফিরে এসেছিলেন। এর থেকে বেশি এই সম্বন্ধে কিছুই বলার নেই। এখানে বলে রাখি যে আমি আমার এই অনুষ্ঠানে আপনাদের সামনে যে সমস্ত ঘটনা পড়ে শোনাই, সেগুলো সবকটাই আমাদের বিভিন্ন শ্রোতাবন্ধু আমাদেরকে মেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকেন। এই ঘটনাগুলোকে বিশ্বাস করা অথবা না করা পুরোটাই নির্ভর করছে শ্রোতাবন্ধুদের নিজেদের ওপরে। তাই এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করাই হবে সব থেকে যুক্তিযুক্ত। তবে আমাদের চ্যানেল কোনোরকমভাবেই কোনো কুসংস্কারকে প্রমোট করে না। এবারে আমাদের এখানে ঘটনা পাঠানোর নিয়মটা আপনাদের একটু বলে দিই। সেটা হলো, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভয়ের ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে শুনতে চান অথবা শোনাতে চান, তাহলে দেরি না করে ঝটপট লিখে পাঠিয়ে দিন আপনাদের ঘটনা আমাদের মেল আইডিতে। আমাদের মেল আইডি হলো sushobanbiswas86@gmail.com। এছাড়াও আপনারা চাইলে আপনাদের ঘটনা আমাদের লিখে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7001442166। এবারে চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। খুব মনোযোগ দিয়ে শুনুন দ্বিতীয় ঘটনাটা, আশা করি অবশ্যই ভয় লাগবে। স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। দাদা, আমার বাড়ি আসানসোল। আমি যে ঘটনা তোমাকে বলবো সেটা আমার পরিবারের কাছে একটা লজ্জাজনক ঘটনা, কিন্তু তাও আমি তোমাকে লিখে পাঠাচ্ছি যাতে আমার মনটা একটু হালকা হয়। ঘটনাটার সাক্ষী আমার পুরো পরিবার, যদিও ঘটনাটা শুরু হয়েছিল আমার দাদার সাথে। আসলে দাদা আমার নিজের দাদা হলেও এটা বলতে দ্বিধা নেই যে আমার দাদার চরিত্র প্রথম দিকে খুব একটা ভালো ছিল না। আমার এক বেস্ট ফ্রেন্ডের সাথে দাদা প্রেম করে বিয়ে করেছিল। আমি আর আমার পরিবারও এই সম্পর্কটাতে খুবই খুশি ছিলাম। বিয়ের পর দীর্ঘ 1 বছর দাদা বৌদির সম্পর্কটা বেশ ভালো ছিল, কিন্তু এরপর আমি লক্ষ্য করি ওদের মধ্যে মাঝে মাঝেই কোনো একটা বিষয় নিয়ে
খুব ঝগড়া ঝামেলা হতো। একদিন আমি বৌদির গালে থাপ্পড়ের দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসা করেই ফেলি যে কি হয়েছে, আর ও আমার বন্ধু হওয়ার জন্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার সামনে কেঁদে ফেলে আর বলে আমার দাদার নাকি অন্য কারোর সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। এটা শোনার পর তো আমিও ভীষণ অবাক হয়ে যাই। এমনকি বৌদিকে বলি ও হয়তো দাদাকে এমনিই সন্দেহ করছে। তাতে বৌদি বলে দাদা নিজের মুখেই নাকি সবটা স্বীকার করেছে, আর এটাও বলেছে যে বৌদিকে ডিভোর্স দেবে। এটা শুনে আমার ভীষণ রাগ হয়। আমি বলি আমি দাদার সঙ্গে কথা বলবো। এরপর দাদা আমাদের সকলকে জানিয়ে দেয় যে বৌদিকে ডিভোর্স দিয়ে নতুন যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তাকে বিয়ে করবে। এই ব্যাপারটা আমার বান্ধবী মেনে নিতে পারেনি। সেই কিছুদিনের মধ্যেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করে নেয়। এর 2 থেকে আড়াই মাসের মধ্যেই দাদা আবার বিয়ে করে ফেলে, কিন্তু আমার পরিবারের কেউই ওদের বিয়েটাকে মেনে নেয়নি। তাই ওরা ভাড়া বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। এরপর বেশ কিছুদিন দাদার সাথে আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। বিয়ের প্রায় 5 মাস পর দাদা হঠাৎ একদিন আমাকে ফোন করে দেখা করতে বলে। আসলে দাদা আর আমি বেশি দিনের ছোট বড় ছিলাম না, তাই দাদার সাথে আমার কথাবার্তা হতো খুবই ফ্রেন্ডলি। এমনকি দাদা ওর সমস্ত কথাই আমার সাথে শেয়ার করত। তাই দাদা যখন আমার সাথে দেখা করতে চাইল তখন ইচ্ছা না থাকলেও আমি ওর সাথে দেখা করি। প্রথমেই ওকে দেখে আমি চিনতেই পারি না, কারণ ও ভীষণ রোগা হয়ে গিয়েছিল আর চোখগুলো দেখে মনে হচ্ছিল ও যেন অনেক দিন ভালো করে ঘুমায়নি। আমি ওকে দেখে জিজ্ঞাসা করি তোর কি হয়েছে, তোর কি শরীর ভালো নেই? ও সেই কথার কোনো উত্তরই দেয় না, উল্টে বলে আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে বাঁচা। এটা শুনে আমি বলি কেন, কি হয়েছে? তোর তো এখন খুশি থাকার কথা। এটা শুনে দাদা বলে ও আমাকে খুশি থাকতে দেবে না। আমি ভাবি হয়তো এই মেয়েটার সাথেও দাদার পোষাচ্ছে না। তাই আমি বলি কেন, আবার কি হলো? এটা শুনে দাদা এক অদ্ভুত হাসি দিয়ে বলে ওর ইচ্ছাই সফল হতে চলেছে, আমার মনে হচ্ছে আমার সংসারটা থাকবে না। এইসব শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি দাদাকে বলি কি হয়েছে, তুই আমাকে খুলে বল। ও তখন বলে না তুই বাড়ি চলে যা, বলেই ও এক প্রকার ছুটে সেখান থেকে চলে যায়। এইসব দেখে আমি সেখানেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না দাদার হয়েছেটা কি। যাই হোক, আমি এই কথা বাড়ির লোকদের কিছুই জানাইনি। এরও 3-4 মাস পর দাদা বাড়িতে এসে হাজির হয়। আমরা জানতে পারি যে দাদার এই সম্পর্কটাও ভেঙে গেছে। কিন্তু এর কারণ জানতে চাইলে দাদা বারবার এই কথাটা এড়িয়ে যায়। আর এটাও লক্ষ্য করি দাদা যেন মানসিকভাবে কিছুটা অশান্ত, সবসময় কেমন যেন আনমনা হয়ে থাকত। কোনো কথা বললেও তা মন দিয়ে শুনতো না। এসব দেখে বাড়ির সকলেই চিন্তায় পড়ে যায়। আমি দাদার সাথে এই বিষয়ে কথা বলতে গেলে দাদা প্রসঙ্গ শুধুই চেঞ্জ করে দিত। একদিন রাতে আমি দাদার ঘর থেকে কিছুর আওয়াজ শুনে দাদার ঘরে এসে দেখি দাদা সেখানে নেই, কিন্তু দাদার ঘরের আবহাওয়া ভীষণ গুমোট। আমি যখন আমার রুমে ফিরে আসছিলাম তখন খেয়াল করি দাদা খোলা ছাদের থেকে নেমে আসছে। আসলে দোতলায় ছিল 2টো ঘর, একটা আমার আর একটা দাদার, আর তার থেকে কিছুটা উপরেই ছিল খোলা ছাদ। ছাদের দরজাটা আমার আর দাদার দুজনের ঘর থেকেই দেখা যেত। দাদা আমার পাশ দিয়েই নিজের রুমে চলে গেল, কিন্তু সে যেন আমাকে চোখেই দেখতে পেল না। একদিন রাতে আমরা সকলে শুয়ে পড়েছিলাম, আমি প্রায় ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ দাদার ঘর থেকে কিছু কথা বলার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। দাদার আর আমার ঘর পাশাপাশি হওয়ায় আমি একটু মন দিয়ে শুনেই বুঝতে পারি দাদা কারোর সাথে কথা বলছে। তখন আমি দাদার ঘরে গিয়ে দেখি দাদা কি করছে। দেখি দাদা কারোর সাথে কথা বলছে, আর সেটা দেখে মনে হচ্ছে ও যেন কোনো বাচ্চার সাথে কথা বলছে। এটা দেখে আমি ধীরে ধীরে দাদার দিকে এগিয়ে যাই, আর দাদার গায়ে হাত দিতেই দাদা চমকে আমার দিকে ঘোরে। আমি তখন দাদাকে জিজ্ঞেস করি তুই কার সাথে কথা বলছিস? কিন্তু দাদা আমাকে কিছুই বলে না, উল্টে আমার উপর ভীষণ ক্ষেপে যায় আর বলে তুই আমার ঘরে এত রাতে কি করছিস? এটা শুনে আমি দাদাকে জোর করে চেপে ধরি আর বলি তুই আমার কাছে যেটা লুকাচ্ছিস সেটা আমাকে বল। তখন দাদা আমাকে বলে পিয়া মানে
আমার বান্ধবী, তাকে ছেড়ে যাচ্ছে না। আরও একটা বিষয় শুনে আমি তো ভীষণ অবাক হয়ে যাই। পিয়া নাকি যখন মারা গিয়েছিল তখন ও প্রেগনেন্ট ছিল, যেটা আমার দাদা নিজেও জানতো না। পিয়ার পোস্টমর্টেম রিপোর্ট থেকে দাদা এই বিষয়ে জানতে পারে। এই বিষয়টা শুনে আমার ভীষণ খারাপ লাগে। কিছুটা রাগ করেই দাদার রুম থেকে চলে আসি, কিন্তু এই কথাটা আমি কাউকেই বলি না। এর 2-3 দিন পর থেকে আমার সাথেও কিছু ঘটনা ঘটতে থাকে। কখনো যেন আমি শুনতে পাই পিয়া আমার নাম ধরে ডাকছে, আবার কখনো আমার ঘরের মধ্যে একটা বাচ্চার পায়ের ছাপ দেখতে পাই। এরপর থেকে ঘটনাটা প্রতি রাতেই ঘটতে থাকে। বাধ্য হয়েই আমরা বাড়ির লোককে সমস্ত বিষয়টা খুলে বলি। এর সঙ্গে এটাও জানাই যে মৃত্যুর সময় পিয়া প্রেগনেন্ট ছিল। ঘটনাটা সবাই শুনলেও কেউ বিশ্বাস করে না, কিন্তু যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটছিল সেগুলোই যখন বাড়ির বাকি লোকদের সাথে ঘটতে থাকে তখন সকলেই আমাদের কথা বিশ্বাস করে। এরপর সকলে মিলে ঠিক করে যে বাড়িতে শান্তি সস্তায়ন করা হবে, কিন্তু যতবারই শান্তি সস্তায়নের ব্যবস্থা করা হয় ততবারই কোনো না কোনো বাধা আসে। শেষে ঠিক হয় সকলে মিলে তারাপীঠ যাওয়া হবে। সেই মতো আমরা সকলে একসাথে তারাপীঠে যাই, আর সেখানকার এক নাম করা তান্ত্রিককে সমস্ত ঘটনা বলি। সে প্রথমে আমাদেরকেই দোষারোপ করে, বলে আমরা নাকি ভীষণ বড় পাপ করে ফেলেছি। কিন্তু আমাদের অনেক আকুতি মিনতির পরে সেই তান্ত্রিক আমাদের জন্য ক্রিয়াকর্ম করতে রাজি হয়। এরপর সে নানা ক্রিয়াকলাপ করে আমাদের কিছু জিনিস দেয় আর বলে সেগুলোকে বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে। আমরাও তার কথা মতো তাই করি। এরপর থেকে এই উপদ্রব বন্ধ হয়, কিন্তু আজও আমার পিয়ার কথা মনে পড়লে মনটা ভারী হয়ে ওঠে। স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। যদিও আপনি আপনার নাম এখানে উল্লেখ করেননি, তবুও এই ঘটনা শোনার পর আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আর এই ঘটনা শোনার পর আমি কোনো রকম মন্তব্য করব না। এর দায়িত্ব আমি পুরোপুরিভাবেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের উপরেই ছেড়ে দিচ্ছি। সমস্ত ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। এর সঙ্গে আমাদের আজকের এই এপিসোড যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিচিত মানুষদের সঙ্গে। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে রাত ঠিক 9টার সময়। তার আগে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।